এখন বাজে 11:55। সুগাবান্ধের এখানে বেশ সুন্দর সময় কাটালাম। এবার আমরা ফাইনালি বেরোচ্ছি লোধ ফলসের দিকে। আমরা ধরলাম লোধের রাস্তা। দূরের পাহাড় এখন কাছে, আকাশের মেঘ আরো ঘন। বলতে না বলতেই ঝরতে শুরু করলো তারা। আমরা বনে বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি পেলাম। বনের পথ আবছায়া হলো, বন পাহাড় সব বৃষ্টির মসলিন কাপড়ে ধোঁয়া ধোঁয়া। দেখতে দেখতে বৃষ্টি থামলো, মেঘেদের মাঝে নীল আকাশের মুখী। বন এলো কমে, গ্রামবাসীরা গায়ের পথে। গাড়িতে এসরাজের সুরে এই কথাটি মনে রেখো। সুরজিতের আনা বিস্কুট খেতে খেতে দূর পাহাড়ের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া। বনের রাজ্য ঝাড়খণ্ডের রাস্তার দুদিকেই পরম যত্নে গাছ লাগিয়েছে এখানকার সরকার। মেঘ বৃষ্টির খেলা সমানে চলছে, গাড়ির উইন্ডস্ক্রিনে হিরে মানিক জ্বলছে। ওই তো দেখা যাচ্ছে লোধের বন পাহাড়। আমরা লোধে প্রবেশ করলাম। এখন বাজে দুপুর 1:10। আমরা লোধ ফলসের কাছাকাছি চলে এসেছি। এসে এখানে লেখা রয়েছে আকাশ ধাবা। তো এখানে আমরা আমাদের খাবারের অর্ডারটা দেবো। অর্ডারটা দেওয়ার পর এখান থেকে মোটামুটি আর 1 কিলোমিটার গেলে আমরা লোধ ফলস পাবো। ওখানে যাব, লোধ ফলসে ওখানে একটু সময় কাটাবো, তারপর এসে এখানে খাবো। আমাদের গাড়িটা যেখানে রয়েছে সেখান থেকে লোধ কিন্তু একটু বেশ দূরেই বটে, বাট আমরা ঠিক করলাম, কয়েকজন মিলে ঠিক করলাম যে আমরা একটু হেঁটেই যাব। দেখি হেঁটে কতক্ষণ সময় লাগে, তাই হাঁটতে শুরু করলাম। আর কয়েকজন গাড়িতে করেই আসছে। আমরা কিন্তু একদম গভীর জঙ্গলে রয়েছি, আর এই জঙ্গলের দুই দিক দিয়েই লোধের জলটা বয়ে যাচ্ছে, তার শব্দ আপনারা পাচ্ছেন। ভেবেছিলাম হেঁটে যাবো, বাট হেঁটে যাওয়া যাবে বলে মনে হচ্ছে না। পেরোবো কি করে? স্লিপ করবে না। হ্যাঁ, আমরা তো বনে বনে যেতে পারি। তুই তো ওইদিকে চলে গিয়েছিস। তো আমরা এইভাবে শর্টকাট নিয়ে নিলাম, পাশ দিয়ে যখন চলে এলাম জঙ্গলের মধ্যে দিয়ে, ফার্স্ট ক্লাস পেরিয়ে গেলাম। এইভাবে হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায়। সত্যি খারাপ লাগে এদেরকে দেখে, কত আলাদা আমাদের জগৎ। জানি এদের হয়তো সুখ নেই, কিন্তু শান্তি আছে, আর আমরা শান্তির খোঁজে এত দূরে। জঙ্গল একেই বলে। একটা পিঁপড়ে কামড়ে দিয়েছিল, আমি তো ভাবলাম মৌমাছিতে বা বলতাতে কামড়িয়েছে। এত তেজ, জঙ্গলের সব জিনিসেরই তেজ অনেক বেশি। ওই সামান্য একটা ছোট্ট পিঁপড়ে, তার কি তেজ! বাপরে বাপ, পুরো জ্বালিয়ে দিল। ও, এই যে পিছনে যে গাড়িগুলো রাখা রয়েছে, বা এই সমস্ত গাড়িগুলো পুরোটাই জঙ্গল। এগুলো সব জঙ্গল ছিল এবং অনেক বড় বড় গাছ ছিল। বিশেষ করে আমার মনে আছে এখানে হরিতকি গাছ ছিল, এবং সেই হরিতকি পড়ে থাকতো নিচে। বাট আজ সব কাটা পড়ে গেছে, কারণ ডেভেলপমেন্ট। আমরা প্রবেশ করলাম বুড়াগঘের প্রবেশদ্বার দিয়ে। এখানে কালো মাথার ভিড়, আমার তর সইছিল না। ওদেরকে সিঁড়ি ছেড়ে দিয়ে আমি সিঁড়ির পাশ দিয়ে তরতরিয়ে উঠতে লাগলাম উপরে। মনে পড়ছিল কয়েক বছর আগের ঘন আমলকি বনের ভিতর দিয়ে ছোট্ট ছোট্ট সিঁড়ির কথা। বনঝোপে পথ ছিল ঢাকা। তখন মনে ভেসে উঠেছিল এখানে বনের হরিণদের পরমানন্দে আমলকি খাওয়ার ছবি। আজ এখানে রেলিং দেওয়া, দুপাশে নার্সারি থেকে কেনা গাছের সাহেবিয়ানা। একই সাথে জায়গান্টিক, রাজসিক এবং সৌন্দর্যের পরাকাষ্ঠা যাকে বলে, তাই ভয়ঙ্করভাবে সুন্দর, ভয়ঙ্করভাবে বহু উঁচু থেকে ঝরে পড়ছে। দেখুন, আমার শব্দ আপনাদের কাছে আর বেশিক্ষণ পৌঁছবে না, কারণ লোধের যা শব্দ, ভয়ঙ্কর গর্জন। তো এবারে শুধু দেখুন। আমি স্পেল বাউন্ড হয়ে দেখছিলাম পালামু তথা ঝাড়খণ্ডের ঝর্ণার রাজা লোধ বা বুড়াগঘকে। বুড়াগঘ সবার চেয়ে আলাদা। হুড্রু, জোনা, সীতা, দশম ইত্যাদি যত ঝর্ণা রয়েছে, তাদের সামনে দাঁড়ালে যে অনুভূতি হবে, লোধের সামনে তা হয় না। ওদেরকে দেখলে প্রেমিক হতে ইচ্ছে করে চাঁদ, ফুল, বাতাস, প্রজাপতির কবিতা লিখতে। লোধের সামনে থাকলে প্রেমিকার কথা মনে আসে না। প্রথমে আপনি অবাক হবেন, কখন আপনার মুখ হাঁ হয়ে গেছে আপনি টেরও পাবেন না। মনের মধ্যে একই সাথে ভয় মিশ্রিত শ্রদ্ধা, যাকে ইংরেজিতে বলে সেই ভাব আসবে।
কবিতা যদি আসে তবে তা হবে বিড়িভাবে, যেখানে প্যানপানানি ছিঁচকাঁদুনি প্রেমের কোনো জায়গা নেই। এই লোধ এই গভীর পালামো বনের রাজা, যে ওই উঁচু সিংহাসনে বসে আঙুল তুলে দেয় নির্দেশ। রাত যখন গভীর হয় তখন হয়তো পশুরাজ বাঘ থাবা মেলে মাথা নিচু করে করে প্রণাম, হস্তিযুত করে বৃংহন। এই তো কয়েক বছর আগে এখানে বাইরের লোক অর্থাৎ আমরা আসতে ভয় পেতাম, আর আমি হারিয়ে যাই হাজার হাজার বছর আগে। এর খুব কাছে কোনো গ্রাম দেখলাম না। তখন কি দূর দূর থেকে মৃত পশুর ছাল পরা হাতে পাথরের বর্ষা ধরা লোকেরা বন জঙ্গল পাহাড় পেরিয়ে এর কাছে আসতো শিকার করতে, অথবা বন থেকে কন্দমূল সংগ্রহ করতে, বা বনতলে পড়ে থাকা ফল কুড়োতে? নাকি বহু দূর থেকে এর গর্জন শুনে তারা ভীত ও সন্ত্রস্ত হয়ে থাকতো, একে অপরকে বারণ করত এই বনে আসতে? তারা হয়তো বলতো, কেউ যাসনি ওদিকে, যে গেছে সে আর ফেরেনি। হয়তো বহুদূরে কোনো এক প্রাচীন যুগের প্রাচীন গাঁয়ের ছেলেরা সন্ধ্যার আঁধারে ঠাকুমাদের কোলে ঢুকে শুনতো বুড়াগঘের কত কাহিনী। ভয় ভয় চোখে তারা চেয়ে থাকতো বন পেরিয়ে, উঁচু উঁচু পাহাড় পেরিয়ে এই বুড়াগঘের রাজ্যের দিকে। আচ্ছা, যখন পূর্ণিমা হয়, বুড়াগঘের মাথার উপর যখন চাঁদ আলো দেয়, বাসায় ঘুমানো কপত কপতি যখন চকিতে জেগে ওঠে, তখন কি বনপরীরা ফুলপরীদের হাত ধরে বনপথে নেচে নেচে আসে না এই জলপরীদের রাজ্যে? তারা গভীর রাতে কি গান গায় তখন? এখানে কি তারা জলকেলি করে? বড় বাঘ তার সাঙ্গপাঙ্গ নিয়ে, হাতির দল নিয়ে হয়তো দেয় পাহারা। হয়তো মহুয়াদারের উল্ফ স্যাংচুয়ারির নেগড়েরা চারিদিকের পাহাড়ের মাথায় বুক উঁচিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করে বনের বাইরের জগতের প্রতিটি গতিবিধি। তখন হয়তো বুড়াগঘের চারিপাশের এই ধূম্রজাল আরো হয় ভারী, সৃষ্টি করে আবছায়া এক কল্পলোকের। এই সমস্ত ছবি এক সেকেন্ডে না জানি কোথা থেকে আঁকা হয়ে গেল আমার হৃদয় পটে। জানি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম। ঘনমাথারা টেনে নামালো বাস্তব জগতে। এত ভিড়ে মন খুঁজে পেল না বন পাহাড়ের গাম্ভীর্য। তাই ফেরার পথে বান্টির বদমাইশি আমার সাথে। তো এখন বাজে 2:30, আমরা লোধ ফলস থেকে বেরিয়ে পড়লাম। আবার এই রাস্তাটুকু আমরা সবাই মিলে, এই যে সানি রয়েছে, আমি রয়েছে, সুরজিৎ আছে, আমরা সবাই মিলে কিন্তু হেঁটেই যাবো এই রাস্তাটা। আর আমরা যা বুঝতে পারছি, আমাদের সবার শরীর মানে ওজন কিন্তু কমে যাবে। বাড়ি গিয়ে যদি ওজন করি দেখবো যে ওজন কমে গেছে। অ্যাকচুয়ালি দেখেছি আমরা যতবারই বেড়াইতে আসি, বিশেষ করে ঝাড়খণ্ড, এত ঘোরাঘুরি করতে হয়, এত উপরে উঠতে হয়, নামতে হয়, তারপর বাড়ি ফেরার পর কিন্তু আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা আলাদা ফিটনেস আরও বেশি পরিমাণে চলে আসে। গতকাল আর আজ আমরা শুধু ঘুরেছি, তো বান্টির ঘুড়িটা কিন্তু এর মধ্যে যে গোল ভাবটা ছিল, ফুটবল ভাবটা কিন্তু অনেকটা কমে গেছে, এবং ফুটবলটা একটু চুপসে গেছে, ঠিক আছে? এবং এটা এমনি এমনি বলছি না, এটা ঘটনা, এটা ফ্যাক্ট। আপনারাও যখন আসবেন দেখতে পাবেন এর সুফল, আর এইভাবে ঘুরে বেড়ানোর, এইভাবে ঘুরে বেড়ানোর সুফল। বাদলা দিনের বনের মাঝে ঝড়ো ঝড়ো দিনের ঝর্ণা যে চিত্রিত করে দিল আমার ক্যানভাসে, তা রোমন্থন করতে করতে এগিয়ে চললাম বনপথ ধরে। এই দুপুরে দুই দিকে সালেদের ফাঁকে ফাঁকে কালো কালো ছানা ছানা অন্ধকারের উঁকিঝুঁকি। কবে আবার আসবো জানি না। জড়িয়ে ধরে সিঅপ করলাম শতাব্দীর শাল বন্ধুকে। আমাদের গাড়ি ধোয়া হচ্ছিল ঝর্ণার জলে। সবাই গাড়ির কাছে, আমি বনের ভিতরে এসে বসলাম বুড়হার কোলে। এক প্রজাপতি ওড়াউড়ি করতে করতে নিয়ে এলো বুড়হার বার্তা। সেকেন্ডের মধ্যে আবার এক আলাদা ছবি। জানি না কেন ভিতর দুমড়িয়ে মুচড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল বুড়হা বলছে, আমরা যাতে বার্তা দিলাম, পারলে ধরে রেখো। যদি আরো চাও তবে দেখা করো পরের জন্মে এই পালাময়ের বাঘবনে কোনো শাল চারা হয়ে, অথবা নিদেন পক্ষে এক পাথর হয়ে। না বলা কথাগুলো সব বলবো তখন শোনাবো গোপন গান, তখন দেব আলাদা মন্ত্র। এবারের মতো যা দিলাম তা নিয়ে ফিরে যাও আপন ঘরে। যদি একেবারেই না টিকতে পারো, সংসারের সব কর্তব্য চুকিয়ে চলে এসো। থাকতে দেবো তোমাকে ওই পারের ওই ঘন আধারের এক লুকানো রাজ্যে। আমি চেয়ে চেয়ে থাকলাম সেই আধারের দিকে। এবার ওঠার পালা, ডাকছে সবাই। যেতে হবে তোমাদের মতো মাটির গন্ধ মাখা মহুয়ার ঘুরে বিভোর বনবালাদের ছেড়ে। যেতে হবে সর্বাঙ্গে কৃত্রিমতা জড়ানো ঝাঁ চকচকে শহুরে আতেখলাপনাদের ভিড়ে। তার আগে শেষবারের মতো বুড়হার ছানার পাশে বসে আর একটু সময় কাটানো।
এখন বাজছে 3:30। লোধের এখানে আমরা বসে খেলাম। খাওয়াটা খুব ভালো ছিল। আমি তো নিরামিষ খাই, নিরামিষটা বেশ ভালোই রান্না করেছিল। আর বাকিরা সবাই দেশি মুরগি খেলো। তো এখন 3:30 বাজছে। আমরা আর মিনিট 15 মধ্যে বেরিয়ে যাব নেতারহাটের দিকে। লোধ থেকে যে নেতারহাটের যে রাস্তা, সেটাও কিন্তু খুব সুন্দর রাস্তা। যাই হোক, আমরা এবার বেরোবো নেতারহাটের দিকে। হাতে আমার আরো 15 মিনিট সময় ছিল। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে যারে। বাঘবনের বিষে আমি জরাজীর্ণ, যতটুকু পাই যতটুকুই পাই পুরাই তাই যতনে। ভরিব আকাশ ভরিব প্রাণ এই মাটির গানে গানে। আমরা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলাম। চললাম চির ঠান্ডার শৈল শহর নিয়ার টু হার্ট নেতারহাটের দিকে। বনের মাঝে এই ফাঁকা জায়গাগুলোকে টাঁড় বলে। এই টাঁড়ের মতো আমার মনও যেন ফাঁকা হয়ে যাচ্ছিল, আর সেই ফাঁকগুলোতে ঢুকে পড়ছিল একটু একটু মন খারাপ। কালই নামতে হবে পাহাড় থেকে। নেতারহাট আর 20 কিলোমিটার। নেতারহাটের বনে ঝিরিঝিরি বৃষ্টি নামলো। বনের গায়ের সজল তিক্ত গন্ধ নাকে এসে ঢুকছিল। ঘাটি রোড শুরু হলো। বনের উপর কুয়াশার ফিনফিনে চাদর। নেতারহাটের গাছগুলো কি চির যৌবনা? এর চেয়ে বড় হতে কখনো দেখলাম না। বন পাহাড় সব নিশ্চুপ। এরা আমারই মতো যত পায় তত চায়। চুপচাপ কবে থেকে ভিজছে, আরো আরো চায় ওরা। তাই এত নিস্তব্ধতা। এই আবেগঘন মিলনে কারো বাধাই তারা মানবে না। 4টে বাজছে। আমরা নেতারহাট পৌঁছে গেছি। আর এখন হোটেল প্রভাত বিহারে যাচ্ছি। হোটেল প্রভাত বিহারে ঘরগুলো কেমন একবার দেখে আসি। এর আগে আমি এসে থেকেছি, বাট দেখি এখন আবার নতুন করে করেছে বলছে। তাছাড়া আমার ইচ্ছা ছিল পালামু গেস্ট হাউস যাওয়ার। দেখি এখানে যদি পছন্দ হয় তাহলে এখানে থেকে যাব, নাহলে পালামু গেস্ট হাউস যাবো। দেখা যাক কোথায় রুম পাবো। প্রভাত বিহার থেকে দেখা যাচ্ছিল কোয়েল নদী পেরিয়ে পাণ্ডব পাহাড়ের চূড়াদের মাঝে মাঝে সাদা মেঘেদের বাড়ি। অসম্ভব সে দৃশ্য। তো সরি, তখন 4টে বলেছিলাম, অ্যাকচুয়ালি 5টা বাজছিল। আমরা এখানে 2-3টে লজে গেলাম, বাট কোনো লজই ফাঁকা নেই। যেহেতু আজ শনিবার, ভরে দে, যেহেতু আজ শনিবার সমস্ত বন্ধ। শেষে পেলাম এখানেই, মানে যেখানে প্রভাত বিহার রয়েছে, আরও অন্যান্য লজগুলো রয়েছে, সেখানেই রয়েছে হোটেল সানরাইজ। আর এই হচ্ছে নিচে ফোন নাম্বার। তো এই হোটেল সানরাইজে আমরা একটা ডরমিটরি পেয়ে গেলাম, এবং এই ডরমিটরিটা 7 জনেরই। 7টাই বেড রয়েছে, মানে বেড 2টো রয়েছে, যার মধ্যে 7 জন শুতে পারবো, 7 জন থাকতে পারবো। তো হোটেল সানরাইজের ডরমিটরি এটা। নাম্বার হচ্ছে কি 06 রুম নাম্বার। তো ছোট্ট ঠিকই আছে মোটামুটি, একটা ব্যাপার। আর অন্য জায়গাতে তো পাচ্ছি না। আর বাথরুমটা মোটামুটি এরকম। একটা প্যান রয়েছে ইনার স্টাইল, এখানে একটা বেসিন রয়েছে, স্নান করার জায়গা। আচ্ছা, অন্য কিছু নেই, এতে স্নানটা করতে হবে। ঠিক আছে। দুই দিকে নিডল পাইনের মধ্য দিয়ে নেতারহাটের বিখ্যাত বিদ্যালয়ের পাশ দিয়ে আমরা চললাম ম্যাগনোলিয়া পয়েন্টের দিকে। ব্রিটিশরা এই জায়গাকে সামার রিট্রিট হিসাবে ব্যবহার করত। এখানকার গভীর জঙ্গলে নানা রকমের আদিবাসী জাতি বাস করত। তাদের মধ্যে অসুর বলে এক আদিবাসী জাতিও এখানে ছিল। সারা বছর এখানে ঠান্ডা থাকে। নেতারহাটকে গোটা ছোটনাগপুর মালভূমির রানী বলা হয়। তবে দুঃখের কথা এই যে আগের তুলনায় বন অনেক গেছে কমে। এখন বাজে 5:45 আর আমরা পৌঁছে গেছি ম্যাগনোলিয়া পয়েন্টে। ভেবেছিলাম যে ডেভেলপমেন্টের জোয়ারে এই গাছগুলো না কাটা পড়ে যায়। ম্যাগনোলিয়া পয়েন্টের ট্রেডমার্ক বলতে গেলে এই গাছটা, সামনে যে গাছটা রয়েছে, মরা গাছ। মানে সূর্যটা যখন ডুবে ওইদিকে, ওই পাহাড়ের নিচেতে এই ফাঁক দিয়ে দারুণ লাগে। এবং এই ছবি আপনারা অনেক জায়গাতেই দেখেছেন, যখন সূর্যটা ডুবে তখন সূর্য ডুবছে, প্লাস এই গাছটা খুব সুন্দর লাগে। বাট আজকে আকাশে মেঘ অনেক, যার জন্য কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আগে যখন এখানে কোনো স্ট্রাকচার ছিল না, তখন একটা ছোট্ট অথেন্টিক বোর্ড ছিল, এবং তাতে লেখা ছিল এক ইংরেজ মহিলা ম্যাগনোলিয়া এখানকার এক রাখাল বালকের প্রেমে পড়ে নিজের ঘোড়া ছুটিয়ে এখান থেকে নিচের খাদে ঘোড়া সমেত ঝাঁপ দিয়ে নিজের জীবনকে শেষ করেন। তখন থেকেই নাকি এই জায়গার নাম হয়েছে ম্যাগনোলিয়া পয়েন্ট। আর এখানকার সূর্যাস্তের দৃশ্য অপরূপ। আবার হোটেল প্রভাত বিহার থেকে সূর্যোদয়ের দৃশ্যও অসামান্য। আমরা এখন ফিরে চললাম নেতারহাটের কোয়েল ভিউ পয়েন্টের দিকে। নেতারহাটের ম্যাগনোলিয়া পয়েন্টে চাকচিক্য অনেক বেড়ে গেছে, ওখানে ভিড় অনেক বেশি।
যার জন্য মন কিন্তু আমাদের কারোরই 1 সেকেন্ডের জন্য ওখানে টিকলো না। তাই চলে এলাম। আর এই কোয়েল ভিউ পয়েন্ট অসম্ভব জায়গা। এই যে আমার সামনে এখন পাইন ফরেস্টটা শুরু হচ্ছে, দারুণ জায়গা, দারুণ দারুণ দারুণ। দেখুন বসার বেঞ্চ রয়েছে এখানে, রিয়েলি সুন্দর জায়গা। হ্যাঁ এই তো, আর দূরে ওখানে কোয়েল রিভার। বেঞ্চে বসা ব্যক্তির ধ্যান ভঙ্গ করতে চাইনি। দেখেছিলাম ওনাকে দূরে নিচে কোয়েলের দিকে মুখ করে চোখ বন্ধ করে বসে থাকতে। এখন বাজে সন্ধ্যে 6:40, আর আমরা কোয়েল ভিউ পয়েন্ট থেকে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর যাচ্ছি এখন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। বুয়া, পাইনের ফল পড়ে আছে রে, পেয়েছি। আর কিছুই দেখা যাচ্ছে না। আমার যে মুহূর্তে মনে পড়লো যে আমার স্টুডেন্টরা বলেছিল যে স্যার পাইনে ফল এনেন, সেই মুহূর্তে আমি ফল দুটোকে দেখতে পেলাম, এই দুটো ফল। সেই মুহূর্তে যাই, ওদের জন্য নিয়ে যাবো এই ফল দুটো। নেতারহাট বেমানান আলোর মালায় সেজে উঠেছে। যা হবার কথা নয় তাই হচ্ছে। প্রকৃতির সঙ্গে মানুষের সংঘর্ষ চলছে অবিরাম। আমরা লাইট জ্বেলে দিয়েছি এই জঙ্গলে, আর জঙ্গল প্রতিবাদ করছে চিল চিৎকারে। রুম থেকে বেরিয়ে দেখি লোকজন সবাই বাইরে, কারণ একটা মেঘ না বলে কয়ে এসে হাজির। আমি চুপি চুপি আর একবার বেরিয়ে পড়লাম মেঘের পিছু পিছু নেতারহাটের নির্জন পথে। কাল তো বাড়ির পথ ধরতেই হবে, আবার কবে বেরোতে পারবো জানি না, বিশেষ করে বনে কবে আবার আসতে পারবো জানি না। তাই ভাবলাম আর একবার শেষবারের মতো একটু ঘুরি, একটু দেখি, একটু এই নির্জনতা, এই নিরিবিলি, এই পুরোটাকে একটু ফিল করি।